তানভীর, আমার খুব ভয় করছে। কিছু হবে না গো। তুমি সবসময় এত ভয় পাও কেন? যদি আব্বু তোমাকে দেখে ফেলে তাহলে কি হবে বুঝতে পারছো? কি আর হবে, মারবে তাই তো। তুমি চলে যাও গো। আমাদের তো রোজ স্কুলে দেখা হয়, তাই না? তারপরও কেন শুধু শুধু পাগলামি করো? তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকতে অনেক ভালো লাগে। হয়েছে, এবার চলে যাও। সে কখন থেকে আদর করছি, তবুও হয়নি। না হয়নি। আর কিছুক্ষণ তোমার কোলে মাথা রেখে শুয়ে থাকবো, তারপর চলে যাব। আমার কেমন জানি লাগছে। কি হলো? খুব ভয় করছে, তুমি চলে যাও প্লিজ। আমি কিছুটা অভিমান করে বললাম, আচ্ছা চলে যাচ্ছি। তুমি শুধু শুধু রাগ করো কেন? জানো তো আব্বু রাগী মানুষ। যদি তোমাকে আমার সাথে দেখতে পায় তাহলে মেরেই ফেলবে। বললাম তো যাচ্ছি, আর জ্ঞান দিতে হবে না। রিনিতাকে বাড়ির দিকে একটু এগিয়ে দিয়ে আমি নৌকা বেয়ে চলে আসলাম। রিনিতা আমাদের গ্রামের রফিক চেয়ারম্যানের একমাত্র মেয়ে। রিনিতা ক্লাস 9-এ পড়ে আর আমি 10ম শ্রেণীতে। স্কুলে আমাদের দেখা হলেও খুব একটা কথা হয় না। চেয়ারম্যানের বাড়ির পাশেই একটা বড় বটগাছ আছে। গাছটা ভূতের গাছ বলেই পরিচিত। এমন দানবের মতো আকৃতি নিয়েছে, দিনের বেলাও কেউ কাছে যেতে ভয় পায়। মানুষ বলে প্রেম নাকি সব কিছু হার মানিয়ে দেয়। আমাদেরও সেই রকম হয়েছে। মানুষ যেখানে দিনের বেলা যায় না, আমরা দুজন রাতে দেখা করার জন্য সেই জায়গাটা বেছে নিয়েছি। এত রাতে কোথায় থেকে আসলি? সাগরে বল খেলতে গিয়ে পা ভেঙে গিয়েছিল, ওকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তাই আসতে একটু দেরি হয়েছে। তুই চেয়ারম্যানের মেয়ের সাথে দেখা করতে গিয়েছিলি, তাই না? কি বলছো? আমি কেন চেয়ারম্যানের মেয়ের সাথে দেখা করতে যাব? সত্যি করে বল, কোথায় গিয়েছিলি? আমি তোমাকে কখন মিথ্যে বললাম? তুই জানিস না রফিক চেয়ারম্যান কেমন মানুষ? তারপরেও তার মেয়ের সাথে এইসব করছিস। যদি একবার জানতে পারে তাহলে তোকে মেরে ফেলবে। কিন্তু আমি তো... হয়েছে, আর মিথ্যা বলতে হবে না। মাঝে মধ্যেই তুই রাত করে ঘর থেকে বের হয়ে যাস। নেশা করিস না সেটা আমি জানি। তোর বইয়ের মধ্যে রিনিতার ছবি পেয়েছিলাম। মা, আমি রিনিতাকে ভালোবাসি, আর রিনিতাও আমাকে ভালোবাসে। আমাদের মতো গরিবের মুখে ভালোবাসার কথা মানায় না। তুই রিনিতাকে ভুলে যা। ভালোবাসা ধনী গরিব দেখে হয় না মা। তুমি কেন রিনিতাকে ভুলে যেতে বলছো? রফিক চেয়ারম্যান অনেক খারাপ মানুষ। আমি তোকে হারাইতে চাই না। তুমি একদম চিন্তা করো না, তোমার ভালোবাসা পাশে থাকলে আমার কিছু হবে না। তার মানে আমি এতদিন হলো রিনিতার সাথে দেখা করি, মা সেটা জানে। কিন্তু মার ধারণা আমরা গরিব, চেয়ারম্যান আমার আর তার মেয়ের ভালোবাসা কোনোদিনই মেনে নেবে না। যখন বুঝতে শিখলাম তখন বাবাকে হারিয়েছি। মা ভালোবাসা দিয়ে বড় করেছে, বাবার অভাবটা কখনো বুঝতে দেয়নি। আমি ছাড়া মার আর কেউ নেই। হাত মুখ ধুয়ে আয়, ভাত খাবি। এখন খেতে ইচ্ছে করছে না। অল্প করে খেয়ে তারপর ঘুমাবি। আচ্ছা দাও। মা ভাত দিতে দিতে বলল, রিনিতা কি তোকে সত্যি ভালোবাসে? হ্যাঁ গো। কি জানি, আমার তো বিশ্বাস হয় না। গ্রামে মেম্বারের ছেলে আছে, আরো অনেক ছেলে থাকতে তোকে ভালোবাসতে যাবে কেন? তুমিও না? কি হলো, এভাবে হাসলি কেন? ভালোবাসা কখনো সৌন্দর্য আর টাকা দিয়ে হয় নাকি? কিন্তু তাই বলে তোকে ভালোবাসতে যাবে? আমার মনে হয় চেয়ারম্যানের মেয়ে তোর সাথে অভিনয় করছে। না গো, যদি আমাকে সত্যি ভালো না বাসতো তাহলে কি রাতের অন্ধকারে আমার সাথে দেখা করতে আসতো? তুই আর কখনো রাতে দেখা করতে যাবি না। কেন? যদি চেয়ারম্যানের হাতে ধরা পড়িস তাহলে তোকে মেরে গঙ্গায় ভাসিয়ে দেবে। আমাকে কিছু করতে পারবে না গো। রিনিতা থাকতে আমার গায়ে হাত তুলতে পারবে না। তারপরও তুই ভালোবাসিস, আমার কোনো দুঃখ নেই, কিন্তু রাতে দেখা করতে পারবি না। আচ্ছা, করব না। খাওয়া শেষ করে মায়ের পাশে দিয়ে শুয়ে পড়লাম। মা মাথায় হাত বুলিয়ে দিতে দিতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। মা হয়তো জেগে জেগে আমার কথা ভাবছে। যদি সত্যি চেয়ারম্যান জানতে পারে তাহলে অনেক বড় বিপদ হতে পারে। পরের দিন সকালে... কি রে, স্কুলে যেতে হবে না? আজকে স্কুলে যাব না। সামনে না তোর পরীক্ষা?
এখন স্কুল মিস করলে পরীক্ষায় ভালো রেজাল্ট করবে কি করে? মায়ের ডাকাডাকির কারণে ঘুমটা ভেঙে গেল। স্কুলে গিয়ে পেছনের বেঞ্চে বসে রোজ একটা করে চিঠি লিখে রিনিতার কাছে পৌঁছে দিতাম। ফোনে কথা বলার মতো তেমন কেউ ছিল না, তাই আর কখনো ফোন কেনা হয়নি। মায়ের মুখের দিকে তাকিয়ে ইচ্ছেগুলো প্রকাশ করেনি। বাবার জমানো কিছু টাকা আর মা সেলাই মেশিন দিয়ে কাজ করে সংসারটা চালানো। একদিন, মা, একটা জিনিস চাইবো, দিবে? আজ পর্যন্ত তোর কোনো ইচ্ছেটা অপূর্ণ রেখেছি? সব কিছু দিয়েছ, কিন্তু এখন আমাকে একটা ফোন কিনে দিতে হবে। বেশি টাকা লাগবে না গো, কম দামি একটা ফোন হলেই চলবে। ফোন দিয়ে তুই কি করবি? রিনিতার সাথে কথা বলার জন্য। তাছাড়া এখন পড়াশোনা করতেও তো ফোনের প্রয়োজন হয়। আচ্ছা, কালকে গঞ্জে থেকে গিয়ে একটা ফোন নিয়ে আসিস কেমন? আচ্ছা। জানতাম অনেকটা কষ্ট হয়ে যাবে ফোনের টাকাগুলো জোগাড় করতে, কিন্তু এদিকে রিনিতার সাথে কথা না বললেও হয় না। অবশেষে গঞ্জে থেকে একটা ফোন নিয়ে এসে রিনিতাকে মেসেজ দিলাম। হাই। কে বলছেন? আরে আমি, চিনতে পারছো না? তুমি ফোন কোথায় পেলে? মায়ের থেকে টাকা নিয়ে কিনেছি গো। তুমি কি অবুঝ নাকি? জানো আন্টি কত কষ্ট করে সংসারটা চালায়, তার মধ্যে তুমি আবার ফোন কিনতে গেলে কেন? তোমার সাথে কথা না বলে থাকতে পারি না তো। বুঝলাম, থাকতে পারো না। সারাদিন তো স্কুলে দেখা হয়, তাই না? আবার প্রতিদিন একটা করে চিঠিও দাও, তাহলে আবার ফোন কিনতে হবে কেন? এখন কি বকা দিবে নাকি একটু ভালো করে কথা বলবে? আচ্ছা শোনো, কালকে আমি স্কুলে যেতে পারবো না কিন্তু। কেন? আম্মুর সাথে খালামণির বাড়িতে যাব। ফোন কিনেছি বলেই তো আমাকে বলতে পারলে, না হলে আমি কতটা চিন্তায় পড়তাম বলো তো। শুধু শুধু কথা শোনালে। আমি কি বলেছি ফোনটা কেনা উচিত হয়নি? তোমার ফ্যামিলির দিকটা তো দেখতে হবে, তাই না? হুম। আচ্ছা, খেয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে, আর একদম বাইরে আড্ডা দিবে না। আচ্ছা। রিনিতার সাথে কথা বলে অনেকটা ভালো লাগছে। রাতের খাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। মাকে বললাম সকালে একটু দেরিতে ঘুম থেকে উঠব। কেন? কালকে স্কুলে যাব না। আবার স্কুলে যাবি না কিসের জন্য? দেখো, সামনে তো আমার পরীক্ষা। তাছাড়া স্কুলে যাওয়া আসা অনেকটা কষ্ট হয়ে যায়। এখন স্কুলে খুব ভালো একটা ক্লাস হয় না, তাই ভেবেছি বাড়িতে বসে বেশি বেশি করে পড়ব। রিনিতা কালকে স্কুলে আসবে না, তাই তো? তুমি জানলে কি করে? আমি মা, আমি সব কিছু বুঝি। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়, সকালে দেরি করে ডেকে দিব কেমন? আচ্ছা। এভাবে কয়েক সপ্তাহ কেটে গেল। আমি পরীক্ষার আগে আরেকবার রিনিতার সাথে দেখা করলাম। পরীক্ষার ডেট হয়ে গিয়েছে। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে প্রথম পরীক্ষাটা দিয়ে এসে রিনিতাকে মেসেজ দিলাম। রিনিতা। বলো। কি করো? কিছু না, আম্মু মাথা দেখছে। তোমার আম্মু কি জানে আমাদের বিষয়ে? না, একদিন জিজ্ঞেস করেছিল তোমার কথা। আমি বলেছিলাম আমাদের স্কুলের ভালো স্টুডেন্ট, তাই কথা বলে, পড়াশোনার বিষয়ে জেনে নিই। অনেক বুদ্ধি হয়েছে দেখছি। আচ্ছা, তোমার পরীক্ষা কেমন হলো? অনেক ভালো হয়েছে। পরে কথা বলবো, আম্মু বকা দিচ্ছে। আচ্ছা। প্রতিদিন নিয়ম করে আমাদের কথা চলতে থাকে। আমি পরীক্ষা ভালোভাবে শেষ করে রেজাল্টের জন্য অপেক্ষা করছি। হঠাৎ মা কিছুটা অসুস্থ হয়ে যায়। আমি শহর থেকে মাকে ডাক্তার দেখিয়ে নিয়ে আসি। রেজাল্ট হাতে পেয়ে কলেজে ভর্তি হয়ে গেলাম। এদিকে রিনিতার এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাবে। তোমার তো পরীক্ষা শুরু হয়ে যাবে, তাই না? আজকে একটু দেখা করতে পারবে? তুমি কি কোনোদিনই বুঝতে শিখবে না? সারাক্ষণ দেখা করতে চাও, যদি আব্বু জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছো? আজকেই প্লিজ, তারপর তো অনেক দিন আর তোমাকে কাছে থেকে দেখতে পারবো না। হুম। আচ্ছা, আমি তাহলে বটতলায় অপেক্ষা করব। সাবধানে আসবে কিন্তু। আচ্ছা। রাতে খাওয়া শেষ করে মায়ের পাশে শুয়ে আছি। মা ঘুমালে তবে আস্তে করে উঠে যাব রিনিতার সাথে দেখা করতে। কিছুক্ষণ পরে মা বলল, রিনিতার সাথে দেখা করতে যাবি, তাই তো? না। তাহলে ঘুমাচ্ছিস না কেন? ঘুম পাইতেছে না। তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। তুমি ঘুমিয়ে পড়ো, আমার পেলেই ঘুমাবো। কিছুক্ষণ পরে মা ঘুমিয়ে পড়ল।
আমি আস্তে আস্তে উঠে রিনিতার সাথে দেখা করার জন্য চলে গেলাম। বটগাছের নিচে বসে আছি রিনিতার জন্য। কিছুক্ষণ পরে রিনিতা আসলো। কখন এসেছো? এই তো একটু আগে। এই যে এখানে একা একা আমার জন্য অপেক্ষা করো, ভয় করে না? ভয়ের কথা বলছো বলে এখন একটু ভয় করছে, তাছাড়া কখনো ভয় করে না। আচ্ছা এদিকে আসো তো। আমি রিনিতার কাছে যেতেই কপালে একটা কিস করে বলল, এখন তাড়াতাড়ি চলে যাও, আজকে আর বেশি সময় দেরি করতে পারবো না। কেন? দেখো, এখন আর আমি চাই না কেউ আমাদের বিষয়টা জেনে যাক। কিছুদিন পরে তুমি কলেজের পরীক্ষা শেষ করে শহরে ভালো চাকরি করবে, তখন আমি আব্বুকে তোমার বিষয়ে বললে হয়তো মেনে নেবে। আচ্ছা তাহলে তুমি যাও। শুধু এইটুকুর জন্য এত কষ্ট করে আসলাম? আর কি চাই শুনি? বিয়ের আগে যেটুকু দিয়েছি তাতেই খুশি থাকো। আচ্ছা লাগবে না, চলো তোমাকে একটু এগিয়ে দিয়ে আসি। হয়েছে, আর মন খারাপ করতে হবে না, চোখ দুটো বন্ধ করেন। আমি চোখ দুটো বন্ধ করতেই রিনিতা তার মিষ্টি ঠোঁট দুটো আমার ঠোঁটের সাথে হালকা ছুঁয়ে দিল। মনে হচ্ছে সারাক্ষণ ওই গোলাপি রঙের ঠোঁট দুটোতে কিস করি। রিনিতাকে একটুখানি এগিয়ে দিয়ে আমি বাসায় চলে আসলাম। আস্তে করে দরজাটা খুলে মায়ের পাশে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করছি, তখন রাতের অন্ধকারে ঘোরাফেরা করবে আর বেলা পর্যন্ত ঘুমাবে। এত করে বললাম দেখা করা বন্ধ কর, কিছুতেই শুনছে না। আমাকে মেরে ফেলার জন্য সব কিছু করছে। মার কথা শুনে কিছুটা মন খারাপ হয়ে গেল। আমি কথা দিয়েছিলাম আর কখনো রাতেই রিনিতার সাথে দেখা করব না, কিন্তু কালকে যখন দেখা করে আসলাম মা হয়তো ততক্ষণ জেগেই ছিল। অবশেষে মার কাছে গিয়ে আবারও ক্ষমা চেয়ে বললাম আর কখনো দেখা করব না। মা আমাকে হয়তো দ্বিতীয়বারের মতো আবারও বিশ্বাস করলো। এভাবে কেটে যায় প্রায় 2 মাস। একদিন রিনিতা ফোন করে কান্না করতে করতে বলতে শুরু করলো, তানভীর। একটা ডাক দিয়ে আবারও কান্না শুরু করে দিয়েছে। ওই পাগলি, কান্না করছো কেন, বলবে তো? আব্বু আমাদের ব্যাপারে সব কিছু জেনে গিয়ে খালাতো ভাইয়ের সাথে আমার বিয়ে ঠিক করেছে। তুমি আগে কান্না বন্ধ করো। আমার হাতে খুব বেশি সময় নেই তানভীর, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমার অন্য কোথাও বিয়ে হলে আমি সত্যি সত্যি মরে যাব। কি বলো এসব? আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে নিয়ে যাও প্লিজ। রিনিতার ফোনটা কেটে গেল। আমি মায়ের কাছে গিয়ে কান্না করতে করতে বললাম, মা, চেয়ারম্যান আমাদের ব্যাপারে সব কিছু জেনে গিয়ে রিনিতার বিয়ে ঠিক করেছে। আমি রিনিতাকে ছাড়া বাঁচবো না, তুমি প্লিজ কিছু একটা করো। তুই রিনিতাকে নিয়ে আজকে রাতেই পালিয়ে যা। আমি তোমাকে এভাবে একা রেখে কোথাও যাব না। তোকে যেতে হবে বাবা, তোর ভালোবাসা বাঁচাতে চাইলে যেতে হবে। আমাকে নিয়ে ভাবিস না, আমার কিছু হবে না। না। আর দেরি করিস না, আজকে রাতেই তুই রিনিতাকে নিয়ে পালিয়ে যা। মা তার জমানো কিছু টাকা আমাকে দিল। আমি মায়ের থেকে দোয়া নিয়ে রিনিতার জন্য বটতলায় অপেক্ষা করছি, কিন্তু রিনিতা এখনও আসছে না কেন? অনেকক্ষণ পরে রিনিতা এসেই আমাকে জড়িয়ে ধরল। তারপর দুইজন সাবধানে বটতলা থেকে বের হয়ে স্টেশন থেকে গাড়ি করে শহরে চলে আসলাম। এখানে কাজী অফিসে থেকে আমরা বিয়ে করলাম। আমার কাছে যা টাকা ছিল তা বিয়েতে শেষ হয়ে গিয়েছে। রিনিতা তার গহনা খুলে দিয়ে বলল, এখানে কিছু গয়না আছে, বিক্রি করলে যা টাকা পাওয়া যাবে তা দিয়ে 2-3 মাস আমরা ভালোভাবে চলতে পারবো। কিন্তু এগুলো বিক্রি করা ঠিক হবে না। এখন এটা ছাড়া আর কোনো রাস্তা নেই, তুমি এগুলো বিক্রি করে দাও। গহনাগুলো বিক্রি করে রাতের খাবার নিয়ে আসলাম। রিনিতা নতুন বউ সেজে আমার জন্য বাসর ঘরে অপেক্ষা করছে। কাছে যেতেই পায়ে হাত দিয়ে সালাম জানালো। আমি রিনিতাকে কোলে নিয়ে বিছানায় শুয়ে দিয়ে আদর করতে শুরু করলাম। রিনিতা তার পুরো ভালোবাসা আমাকে উজাড় করে দিয়ে জড়িয়ে ধরল। পরের দিন সকালে, তানভীর ওঠো, গোসল করবে না? এত সকালে গোসল করতে হবে? এখন ওঠো। আমি রিনিতাকে কাছে টেনে নিয়ে আবারও আদর করতে শুরু করলাম। মাত্র গোসল করেছি, এখন আবার কি করছো? তাতে কি, দুইজন আবার একসাথে গোসল করব। আমার ভালো লাগছে না গো। কি হয়েছে? বাড়ির কথা খুব মনে পড়ছে। আব্বু হয়তো আমাদের খুঁজে না পেয়ে তোমার মায়ের উপর। মার কিছু হলে তোমার আব্বুকে ছাড়বো না আমি।
এক সপ্তাহ কেটে যাওয়ার পরে মা ফোন করে বলল, তুই বৌমাকে নিয়ে বাড়িতে চলে আয়, চেয়ারম্যান আর তোদের কিছু করতে পারবে না। আমি মার কথা শুনে রিনিতাকে নিয়ে বাড়িতে আসলাম। কিছুক্ষণ পরেই চেয়ারম্যান পুলিশ নিয়ে আমার বাড়ি ঘেরাও করলো। ওসি সাহেব, এই সেই অপহরণকারী যে আমার মেয়েকে অপহরণ করেছিল, সাথে ছেলেটার মাও জড়িত। স্যার, আমার বাবা মিথ্যা বলেছে আপনাকে। তানভীরের কোনো দোষ নেই। আমি নিজের ইচ্ছায় তানভীরের সাথে পালিয়ে বিয়ে করেছি। ওসি রিনিতার কথার কারণে আমাকে আর গ্রেফতার করলো না। এদিকে চেয়ারম্যান এখনও আমাদের ভালোবাসা মেনে নেয়নি। রিনিতা আর মাকে নিয়ে আমার সুখের দিন কাটতে থাকে। 2 মাস পরে চেয়ারম্যান এসে তার ভুল বুঝতে পেরে আমাদের ভালোবাসা গ্রহণ করলো। আমি আর রিনিতা তার মা বাবার পায়ে হাত দিয়ে আশীর্বাদ নিলাম। গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।